ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর অধিভুক্ত থাকছে না 7 কলেজ। চলমান শিক্ষাবর্ষের কোর্স সম্পন্ন করবে ঢাবি। সংঘর্ষের ঘটনায় চলছে তদন্ত। আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে, আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের দাবিতে একমত বিএনপি ইসলামী আন্দোলন। ভোটে সশস্ত্র বাহিনীকে যুক্ত করা গেলে আস্থা বাড়বে বলছে ইসি। আহ্বায়ক কমিটির মাধ্যমে ফেব্রুয়ারিতে আসছে ছাত্রদের নতুন দল। সরকার ছেড়ে নেতৃত্বে আসতে পারেন নাহিদ ইসলাম। মধ্যপন্থীরা হবেন সদস্য। ফেব্রুয়ারি মাঝামাঝিতে আমরা রাজনৈতিক দলটা নিয়ে আসবো, তারুণ্যনির্ভর রাজনৈতিক দল। বাংলাদেশকে জিওপলিটিক্যাল জায়গায় ইন্টারন্যাশনালি এস্টাবলিশ করতে চান, তাদেরকে নিয়ে আসলে এই দলটা হবে। সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকের বিরুদ্ধে দুদকের 4 মামলার অনুমোদন। জুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় ফের রিমান্ডে সালমান এফ রহমান। হুঁশিয়ারির পর সমঝোতা হলো ট্রাম্প পেট্রোর। অভিবাসীবাহী উড়োজাহাজ নামবে কলম্বিয়ায়, বাড়বে না শুল্ক। এবং ঢাকায় বিপিএল এর শেষ পর্বে প্লে অফ নিশ্চিতের মিশনে বরিশালের বিপক্ষে ব্যাট করছে খুলনা। সন্ধ্যায় মিরপুরে সিলেটের মুখোমুখি হবে রাজশাহী। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজকে পৃথক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য 2024-25 শিক্ষাবর্ষ থেকেই ঢাবির অধীনে এসব কলেজে শিক্ষার্থী ভর্তি না নেওয়ার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার দুপুরে 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমদ খানের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়, 7 কলেজ ইস্যুতে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ধৈর্য ধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাবি ও অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন। সভায় বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। পঞ্চমত, যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে। এর আগে 4 ঘন্টার আলটিমেটাম দিয়ে নিজ নিজ কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থান জানান দেয় 7 কলেজ শিক্ষার্থীরা। রাতভর সংঘর্ষ ও সকাল থেকে অবস্থান কর্মসূচি নিয়ে পরিস্থিতি পর্যালোচনায় সচিবালয়ে জরুরি বৈঠক করেন উপদেষ্টারা। পরে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গতকালের ঘটনা অনাকাঙ্ক্ষিত। পরিস্থিতি সামলানোর জন্য যা করা প্রয়োজন তা করবে সরকার। ভর্তি পরীক্ষায় কোটা বাতিল সহ 6 দফা দাবিতে রোববার সন্ধ্যা থেকে রাতভর ঢাকা কলেজ সহ 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ চলে। পরিস্থিতি মোকাবেলায় করণীয় ঠিক করতে সকালেই সচিবালয়ে বসে সরকারের উচ্চ পর্যায়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। স্বরাষ্ট্র, আইন, শিল্প উপদেষ্টা সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে। প্রায় 2 ঘন্টার বৈঠকে আইন শৃঙ্খলা সংক্রান্ত অন্যান্য বিষয়ের সাথে আলোচনা হয় শিক্ষার্থীদের মধ্যে এমন সংঘর্ষের ঘটনা নিয়ে। বৈঠক শেষে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ ধৈর্যের সাথে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছে, না হলে সংঘর্ষ আরো বাড়তে পারত। আমি মনে করি যথেষ্ট ধৈর্য সহকারে গতকাল সারা রাত তাদেরকে শান্তিপূর্ণভাবে 2 দিকে অবস্থান করতে রাখতে সক্ষম হয়েছে। বৈঠক শেষে উপদেষ্টারা বলেন, এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। পরিস্থিতি সামলাতে যা করা প্রয়োজন সব করবে সরকার। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ
নেওয়ার আমরা চেষ্টা করব। আলোচনার মাধ্যমে মনে হয় এই সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে। এদিকে গতকালের ঘটনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানিয়ে ৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা। একই সঙ্গে জনভোগান্তির কথা বিবেচনা করে পূর্ব ঘোষিত অবরোধ কর্মসূচিও প্রত্যাহার করা হয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা নেমে এসেছে, তাদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অতর্কিতভাবে হামলা করেছে। বিকেল ৪টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। এই ৬ দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে। যদি না করে তাহলে আমরা ৪ ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচির দিকে যাব। এদিকে পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় ঠিক করতে দুপুরে ৭ কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শাফিয়া ইসলাসনা, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন সহ 10টি বিষয়ে একমত হয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার নয়াপল্টনে 1.5 ঘণ্টা ব্যাপী চলা বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে এসব কথা জানায় তারা। বিএনপি মহাসচিব জানান, ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবিতে একমত তারা। ইসলামী আন্দোলনের চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম যৌথ ব্রিফিংয়ে জানান, জাতীয় ঐক্য বজায় রাখা, গুম, খুন ও দুর্নীতির বিচার নিশ্চিত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং ইসলামী শরিয়া বিরোধী সিদ্ধান্ত না নেওয়া সহ 10টি বিষয়ে একমত দুই পক্ষ। দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা। আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না। আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জামায়াতে ইসলামী প্রশাসনিক সংস্কার ছাড়া কোনো নির্বাচন চায় না। সকালে নড়াইলে জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নুরুন নবী জিহাদির জানাজায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূল চেতনা ছিল একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা থেকে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর, যা একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সম্ভব। জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা, যে চেতনা ছিল, সেটাই ছিল একটা কর্তৃত্ববাদী শাসকের হাত থেকে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। আর তার উপায় হচ্ছে একটা অবাধ, একটা ফ্রি, ফেয়ার, একটা ক্রেডিবল, একটা পার্টিসিপেটরি ইলেকশন। তো সেই ইলেকশনটার জন্য পূর্ব শর্ত হলো, প্রোভাইডেড সেই ইলেকশনটা হতে হবে 14, 18, 24-এর মতো নয়, মানুষ যেন সহজে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। ভোটে আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করা গেলে আস্থা বাড়বে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকালে নীলফামারী সরকারি কলেজ হলরুমে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে তথ্য সহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মত বিনিময় শেষে একথা বলেন তিনি। বলেন, নির্বাচন খারাপ হলে শুধু নির্বাচন কমিশনারের বদনাম হয় না, সংশ্লিষ্ট সকলেরই বদনাম হয়। এ সময় নির্বাচনী কর্মকর্তাদের সৎ থাকার পরামর্শ দেন তিনি। একটা নির্বাচন খারাপ হলে পারে শুধু নির্বাচন কমিশনের দুর্নাম হয় না, দুর্নাম হয় এটার সাথে সংশ্লিষ্ট সবার। তো যখন ভাবমূর্তি নষ্ট হয়, এটার সাথে সম্পৃক্ত সবারই ভাবমূর্তি নষ্ট হয়। আমি মনে করি আমরা একটা খারাপ সময় পার করেছি এবং আমাদের সবার ভাবমূর্তি ভুলুণ্ঠিত হয়েছে খারাপ নির্বাচনের জন্য।
আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করার, আর আমি নিশ্চিত সবাই এই সুযোগ গ্রহণ করবে। আহ্বায়ক কমিটির মাধ্যমে ফেব্রুয়ারিতে আসছে ছাত্রদের নতুন দল। দলের নাম নির্ধারিত না হলেও দলের নেতৃত্বে থাকবেন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারীরা। নিউজ 24কে জাতীয় নাগরিক কমিটির একজন নেতা বলছেন, অন্তর্বর্তী সরকার ছেড়ে নতুন দলের নেতৃত্বে আসতে পারেন নাহিদ ইসলাম। মাজহারুল ইসলামের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বিত প্রচেষ্টায় নতুন রাজনৈতিক দল প্রকাশ্যে আসতে যাচ্ছে এই ফেব্রুয়ারিতেই। দেশের মানুষের অধিকার এবং অভ্যুত্থানের চেতনা প্রতিষ্ঠা করাই হবে নতুন এই দলের মূল উদ্দেশ্য। শ্রমজীবী থেকে পেশাজীবী, বয়োজ্যেষ্ঠ থেকে তরুণ সবার অংশগ্রহণ থাকবে নতুন রাজনৈতিক সেই দলে। থাকবে ডান বাম এবং মধ্যপন্থীদের অংশগ্রহণ। নিউজ 24কে দেওয়া সাক্ষাৎকারে নাগরিক কমিটির নেতারা বলেন, গেল 53 বছরে দেশের জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। অভ্যুত্থানের পর তরুণদের নিয়ে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে তা পূরণ করতেই তারুণ্য নির্ভর রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবে তারা। ফেব্রুয়ারি মাঝামাঝিতে আমরা রাজনৈতিক দলটা নিয়ে আসবো, তারুণ্য নির্ভর রাজনৈতিক দল। আর রাজনৈতিক দলের বাংলাদেশের যে বর্তমান বাস্তবতার যে রাজনৈতিক দলগুলো, ওগুলোর সাথে আমাদের বেসিক পার্থক্য আমরা বলতে চাই যে আমরা আসলে কোনো এক ব্যক্তি বা একটা গোষ্ঠীর ক্ষমতার রাজনীতির বাইরে গিয়ে আমরা বেসিক্যালি আমাদের একটা জেনারেশনাল মুভের কথা আমরা বলতে চাই। অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন একটা মডিউল আসবে, নতুন একটা রাজনৈতিক ধারা আসবে, সেটা বাংলাদেশের মানুষ চাচ্ছে এবং সেই সাথে তরুণরা রাজনৈতিক জায়গা থেকে এগিয়ে আসবে, সেটাও বাংলাদেশের মানুষ চাচ্ছে। দুটি মিলিয়ে আসলে বাংলাদেশে এই যে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে যে রাজনৈতিক দলটা আসছে, সেই দলের প্রতি তাদের যে অ্যাসপিরেশন, যাতে তাদের যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে তাদের যে কথাগুলো সেটা যাতে ধরতে পারে। নতুন রাজনৈতিক দলের নেতা হবেন কারা, এমন প্রশ্নের জবাবে জানান, নাহিদ ইসলাম সহ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের দ্বারাই পরিচালিত হবে দল, যেখানে গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোসররা ব্যতীত দলমত নির্বিশেষে সকলের অংশগ্রহণ থাকবে। বাংলাদেশপন্থী যারা রাজনীতিটা করতে চান, বাংলাদেশকে জিওপলিটিক্যাল জায়গায় ইন্টারন্যাশনালি এস্টাবলিশ করতে চান, তাদেরকে নিয়ে আসলে এই দলটা হবে। শুধুমাত্র ফ্যাসিস্টের সহকারী এবং ক্রিমিনালস, এদেরকে আমরা অ্যাভয়েড করে বাংলাদেশের সব তরুণরা আমরা ওয়েলকাম জানাতে চাই। নেতারা জানান, বিদ্যমান রাজনৈতিক দলগুলো থেকে ভিন্ন হবে তাদের দল। ব্যক্তি নির্ভর নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত হবে সেই দল। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে 4টি মামলার অনুমোদন দিয়েছে দুদক। দুদক সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপদেষ্টার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ রয়েছে। শেখ পরিবারের নিকট আত্মীয় হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলেননি। বিকালে এই বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করবে দুদক। নিউজ 24 সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। স্বাগত আরো একবার নিউজ 24 সংবাদে। এবারে অর্থ বাণিজ্যের খবর। খুলনার বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের মুক্তির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ট্যাঙ্ক লরি শ্রমিকরা। সকাল 8টায় শ্রমিকরা পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো গেটের সামনে ট্যাঙ্ক লরি রেখে কর্মবিরতি শুরু করে। এ সময় তারা সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রাখে। ট্যাঙ্ক লরি শ্রমিকদের আন্দোলনের ফলে খুলনা বিভাগের 10 ও বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। শ্রমিক নেতা আলী আজিমকে মুক্তি দেয়া না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট এর জন্য কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান শ্রমিক নেতারা। বিশ্বজুড়ে সংঘাতের মধ্যে 2024 সালে রেকর্ড পরিমাণ যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করেছে
যুক্তরাষ্ট্র। রয়টার্স জানায় টাকার হিসাবে দেশটি ৩১,৮৭০ কোটি ডলারের সমরাস্ত্র রপ্তানি করেছে, যা ২০২৩ সালের তুলনায় অন্তত ২৯% বেশি। প্রতিরক্ষা জোরদারে মার্কিন মিত্রদের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্রের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো হিমশিম খাচ্ছে। এর আগে কোনো বছর যুক্তরাষ্ট্র এত বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম রপ্তানি করেনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৪ সালে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি বৃদ্ধির প্রধান কারণ বলে জানিয়েছেন বিশ্লেষকরা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সংবাদ আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা ডেভেলপ। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে আন্তর্জাতিক সংবাদ। অভিবাসী ও বাণিজ্য বিরোধ ইস্যুতে সমঝোতায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। হোয়াইট হাউস বলছে যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসীবাহী সামরিক উড়োজাহাজ নামতে দেবে কলম্বিয়া। ট্রাম্প প্রশাসনও কলম্বিয়ার ওপর আরোপ করা শাস্তিমূলক শুল্ক আরোপ থেকে সরে আসবে। ট্রাম্প এবং পেত্রোর পাল্টাপাল্টি অবস্থান দেখা যায় রোববার। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো অবৈধ অভিবাসী বোঝাই দুটি বিমানে কলম্বিয়ায় অবতরণে বাধা দেন পেত্রো। এতে বেজায় চটে যান ট্রাম্প। তিনি বলেন কলম্বিয়া থেকে আসা পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবেন তিনি। জারি করা হবে ভ্রমণ নিষেধাজ্ঞাও। ট্রাম্পের এমন ঘোষণায় চুপ থাকেননি প্রেসিডেন্ট পেত্রো। এমন করা হলে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন দক্ষিণ আমেরিকার এই দেশ। তবে দিন না পেরোতে উত্তেজনা কমে আসে হোয়াইট হাউসের ঘোষণায়। এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয় কলম্বিয়া সব অভিবাসীকে গ্রহণ করতে রাজি হয়েছে, কাজেই ওয়াশিংটন শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে না। কলম্বিয়ার পণ্যের উপর শুল্ক এবং নিষেধাজ্ঞা আরোপের যে খসড়া তৈরি করা হয়েছিল তাতে আপাতত সই করা হচ্ছে না, অন্তত কলম্বিয়ার পক্ষে থেকে শর্ত ভঙ্গ না করা পর্যন্ত, এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস। কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান তারাও যুক্তরাষ্ট্র সরকারের সাথে তৈরি হওয়া অচলাবস্থা কাটিয়ে উঠেছে। কলম্বিয়া দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। কলম্বিয়া থেকে কলা, অপরিশোধিত জ্বালানি তেল, অ্যাভোকাডো সহ বিভিন্ন পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র। মাসুদ রানা, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। এবার থাকছে খেলার সংবাদ। বিপিএল দিনের প্রথম ম্যাচে খুলনাকে 5 উইকেটে হারালো ফরচুন বরিশাল। এই হারে প্লে অফের সমীকরণ কিছুটা জটিল হয়ে পড়ল মেহেদী মিরাজের দলের জন্য। মিরপুরে টস হেরে শুরুটা দুর্দান্ত করেছিল খুলনা টাইগার্স। অধিনায়ক মিরাজ ও মোহাম্মদ নাইমের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল দল। আফিফের ব্যাট থেকে আসে 32 রান, আর শেষ দিকে মাহিদুল অঙ্কনের 3 ছক্কা 2 বাউন্ডারির ক্যামিওতে বরিশালকে 188 রানের টার্গেট দেয় খুলনা। জবাবে ব্যাট করতে নেমে ডেভিড মালানের 37 বলে 63 রানের ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ দিকে দারুণভাবে ফিনিশিংটা করেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ নবী। অধিনায়ক তামিমের ব্যাট থেকে আসে 27 রান।
বিপিএল এর দিনের দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট তালিকার তলানিতে থাকা সিলেট স্ট্রাইকার্স। মিরপুরে দুই দলের লড়াই শুরু সন্ধ্যা 6:30টায়। খেলোয়াড়দের পেমেন্ট ইস্যু সহ নানাভাবে বিতর্কিত দুর্বার রাজশাহী। টানা 2 ম্যাচে রংপুরকে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। অন্যদিকে আসরের প্রথম দল হিসেবে 10 ম্যাচে 8 হারে সবার আগে বিদায় নিয়েছে চায়ের রাজধানীর দলটি। তাই 10 পয়েন্ট নিয়ে টেবিলে 5 নম্বরে থাকা রাজশাহীর সামনে সুযোগ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে এগিয়ে থাকার। পাকিস্তানের মাটিতে 34 বছর পর টেস্ট জয় ওয়েস্ট ইন্ডিজের। মুলতান টেস্টে স্বাগতিকদের 120 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা। 254 রানের পাহাড় সম টার্গেট ডিঙাতে না পারায় 1-1 ব্যবধানে সিরিজ শেষ করল পাকিস্তান। লারা চন্দ্রপল গেইলরা যেটা করতে পারেননি সেটা করে দেখালেন ব্রাথওয়েটের দল। 1990 সালের পর পাকিস্তানের মাটিতে কখনো টেস্ট জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এবার ক্যারিবীয়রা সেই 34 বছরের আক্ষেপ ঘোচালো মুলতানের মাটিতে। স্বাগতিকদের 120 রানে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজে 1-1 সমতায় ফেরালো ওয়েস্ট ইন্ডিজ। মুলতানের স্পিনিং ট্র্যাকে পাকিস্তানের সামনে 254 রানের পাহাড় সম টার্গেট। 76 রান তুলে 4 উইকেট হারানো স্বাগতিকদের তৃতীয় দিনের জয়ের জন্য প্রয়োজন ছিল 178 রান। অন্যদিকে সফরকারীদের প্রয়োজন ছিল 6 উইকেট। সেই লক্ষ্যে ঠিকই পৌঁছেছে তারা। 20 ওভারের মধ্যে 57 রান খরচে 6 উইকেট তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষ করা পাকিস্তানি অপরাজিত 2 ব্যাটার সৌদ শাকিল ও কাশিফ আলী তৃতীয় দিনে টিকতে পেরেছেন মাত্র 8 বল। এরপর আগা সালমান ও মোহাম্মদ রিজওয়ানের প্রতিরোধ। সপ্তম উইকেটে 39 রান যোগ করলেও ওয়ারিকেনের ঘূর্ণিতে ভাঙে এই জুটি। এরপর রিজওয়ানকেও ফেরান ওয়ারিকেন। 32 বছর বয়সী ক্যারিবীয় স্পিনার সাজিদ খানকে বোকা বানিয়ে বোল্ড করে সেলিব্রেশনে মাতেন। দ্বিতীয় ইনিংসে 133 রানে গুটিয়ে দিয়ে পাকিস্তানের মাটিতে চতুর্থ টেস্ট জয় তুলে নেয় তারা। এর আগে নোমান আলীর 6 উইকেটে প্রথম ইনিংসে 163 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে পাকিস্তান 154 রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসের ব্যর্থতা ঝেড়ে ফেলে দ্বিতীয় ইনিংসে সফরকারীরা 244 রান তোলে স্কোরবোর্ডে। 85 রান ও 19 উইকেট নিয়ে সিরিজ সেরা ওয়ারিকেন। জিহাদ আল হাসান, নিউজ 24। নিউজ 24 সংবাদ এখন এ পর্যন্তই। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bg.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।